হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে জিকে পার্ট 26 এবং আজকে আমরা ডিসকাস করব হিস্ট্রি স্পেশাল। হিস্ট্রি থেকে টোটাল 50টি জিকে আমরা ডিসকাস করব, যেগুলো রিসেন্টলি বিভিন্ন এক্সামও এসেছে এবং তোমাদের আপকামিং এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গল এসআই, রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং আদার্স যেসব এক্সাম আছে সেখানে আসতে পারে, সেই সব প্রশ্ন নিয়ে এই পেপারটি তৈরি করেছি। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, মনু সংহিতায় তাম্রমুদ্রাকে কি বলা হয়েছে? মনু সংহিতায় তাম্রমুদ্রাকে বলা হয়েছে কার্যাপন। সেকেন্ড, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে 14ই জানুয়ারি। কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল মারাঠা ফোর্স এবং আফগান রুলার আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। মহাকবি কালিদাস কোন ধর্মাবলম্বী ছিলেন? মহাকবি কালিদাস ছিলেন শৈব ধর্মাবলম্বী। চীন তীর্থযাত্রী ফাহিয়েনের লেখা বইটির নাম কি? চীনা পর্যটক বা চীন তীর্থযাত্রী ফাহিয়েনের লেখা বইটির নাম হচ্ছে ফো কুয়ো কিং, যেটি তিনি 5ম শতকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন তখন লিখেছিলেন। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্নটা আসবে যে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। 1 নম্বর প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সেকেন্ড প্রশ্ন যেটা আসতে পারে, ফাহিয়েনের লেখা বইটির নাম কি? ফাহিয়েনের লেখা বইটির নাম হচ্ছে ফো কুয়ো কিং। খ্রিস্টীয় 4র্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সিরিয়ার গ্রিক রাজ সেলুকাসের দূত হিসাবে কে আসে? এটি অ্যান্সার হচ্ছে মেগাস্তিনিস। মেগাস্তিনিস তখন ভারতে এসেছিলেন এবং এই প্রশ্নটি এই বছর WBCS 2018-এর ফিল্মস এক্সামে এসেছিল যে মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন। মেগাস্তিনিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এবং কার দূত এসেছিলেন? তিনি এসেছিলেন গ্রিক রাজ সেলুকাসের দূত হয়ে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এবং তার আরেকটি প্রশ্ন যেটা আসতে পারে, মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম কি বা বইটির নাম কি? তার বইটির নাম হচ্ছে দ্য ইন্ডিকা। এবার দেখো পরের পেজ। কনৌজের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে শের শাহ সুরি ও হুমায়ুনের মধ্যে হয়েছিল কনৌজের যুদ্ধ। এই প্রশ্নটা অনেকবারই কিন্তু এসেছে বিভিন্ন এক্সামে। আরেকবার বলে দিচ্ছি, কনৌজের যুদ্ধ হয়েছিল শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে এবং এটি হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। চীনা তীর্থযাত্রী হিউয়েন সাংয়ের লেখা বইটির নাম কি? হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম হচ্ছে সিইউকি এবং তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তাহলে এরকম প্রশ্ন আসবে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে। এবং এই কোশ্চেনগুলো অনেকবার বিভিন্ন এক্সামে এসেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি সবাই জানো এগুলোর অ্যান্সার, তবু আমি বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের। এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে সিইউকি। দাক্ষিণাত্যের 4 মুসলিম শাসকের যৌথ বাহিনী ও বিজয়নগরের রাজা রামরাজার মধ্যে তালিকটের যুদ্ধ কবে হয়েছিল? তাহলে দেখো এখানে তালিকটের যুদ্ধ কবে হয়েছিল? তালিকটের যুদ্ধ হয়েছিল 1564-65 সালে। এই 2 বছর ধরে যুদ্ধটি হয়েছিল। এবং কাদের মধ্যে হয়েছিল? না, দাক্ষিণাত্যের 4 মুসলিম শাসকের সাথে বিজয়নগরের রাজা রামরাজার মধ্যে হয়েছিল তালিকটের যুদ্ধ। তারপরে দেখো, পেশোয়ার প্রথম বালাজি বাজিরাও কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নানা সাহেব নামে পরিচিত। এমন প্রশ্ন আসে, এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে নানা সাহেব নামে কে পরিচিত? অ্যান্সার হচ্ছে অপশানে থাকবে প্রথম বালাজি বাজিরাও, দ্বিতীয় বালাজি বাজিরাও, এরকমভাবে অপশান থাকবে। অ্যান্সার কী হবে? প্রথম বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ ফরাসিদের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্ণাটকের তৃতীয় যুদ্ধে ফরাসিদের প্রধান সেনাপতি ছিলেন কাউন্ট লালি। পরের প্রশ্ন দেখো এবার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। ভারতে পর্তুগিজ উপনিবেশগুলির রাজধানী কোথায় ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে পর্তুগিজ উপনিবেশগুলির রাজধানী ছিল গোয়াতে। পরের প্রশ্ন দেখো, খানুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই জানো এটির অ্যান্সার। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে বাবর ও রানা সুঙ্গের মধ্যে। তাহলে এই প্রশ্নটা অনেকবার আসে যে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবর ও রানা সুঙ্গের মধ্যে। কবে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 সালে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে জয়ী হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে কে জয়ী হয়েছিল? আশা করি সবাই অ্যান্সারটি জানো।
নেক্সট প্রশ্ন যেটা অনেকবার 90% এক্সামে রিপিট হয়, নন্দ বংশের শেষ রাজা কে ছিল? নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। বৌদ্ধ ধর্মের মূল স্রোত কি? বৌদ্ধ ধর্মের মূল স্রোত হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পরের প্রশ্ন দেখো, পাঞ্জাবের সিংহ কাকে বলা হয়? এই কোশ্চেনটাও রিসেন্টলি এক্সামে এসছে। পাঞ্জাবের সিংহ বলা হয় রঞ্জিত সিংকে। নাগনন্দন বইটি কার লেখা? নাগনন্দন বইটি লেখক হচ্ছেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন নিজেই নাগনন্দন বইটি লিখেছিলেন। বেসিনের চুক্তিতে কারা স্বাক্ষর করেন? বেসিনের চুক্তি হয়েছিল বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বেসিনের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কুতুব মিনার কে তৈরি করান? দেখো কুতুব মিনার তৈরি করান, এইটার অ্যান্সার হবে তোমার কুতুবউদ্দিন আইবক। কিন্তু এমন যদি প্রশ্ন আসে যে কুতুব মিনার তৈরি কে শেষ করেন, তখন অ্যান্সার হবে ইলতুৎমিশ, যেটা আগের দিনই আমরা ডিসকাস করেছিলাম। পরের প্রশ্ন দেখো, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 সালে এবং দ্বিতীয়টা কিছুক্ষণ আগেই পড়লাম 1192 সালে হয়েছিল। তাহলে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 সালে। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। পরের প্রশ্ন দেখো, মৌর্য বংশের পর কোন রাজবংশ মগধের শাসনভার নেয়? মৌর্য বংশের পর মৌর্য বংশের পর শুঙ্গ বংশ মগধের শাসনভার নেয়। শুঙ্গ বংশ। শকাব্দের প্রচলন কে করেন? শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক, সম্রাট কনিষ্ক, তিনি শুরু করেছিলেন শকাব্দের প্রচলন। কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে। বৈদিক যুগে ছেলেদের কত বছর বয়সে সাবালক বলে গণ্য করা হতো? বৈদিক যুগে এটি ছিল 16 বছর বয়সে সাবালক, মানে হচ্ছে তারা প্রাপ্তবয়স্ক, 16 বছর বয়স থেকেই মানা হতো তাদের। কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থে সেকালে কোন রাজ্যের সম্বন্ধে জানা যায়? দেখো এখান থেকে তোমরা দুটি কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ, যে কলহনের রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী বা রাজতরঙ্গিনী কার লেখা এমন আসতে পারে এক্সামে, কলহনের লেখা, এবং সেখানে কোন রাজ্য সম্বন্ধে জানা যায়? সেখানে হচ্ছে কাশ্মীর রাজ্যের সম্বন্ধে জানা যায়। তহকিক-ই-হিন্দ বইটির লেখককে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তহকিক-ই-হিন্দ এটা এই বছর WBCS 2018-এ এসেছিল এই প্রশ্নটি। তহকিক-ই-হিন্দ বইটির লেখক হচ্ছেন আল বেরুনি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিসেন্টলি এক্সামে এসছে, দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আগত বিদেশি পর্যটকের নাম কি? তাহলে এখানে দুটি কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ তোমরা, যে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে যে বিদেশি পর্যটক ভারত এসেছিলেন তিনি হচ্ছেন ইবন বতুতা। অনেক সময় এক্সামে এরকম প্রশ্ন দেয় যে ইবন বতুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন? তাহলে অ্যান্সার কি হবে? মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈনদের প্রথম ও শেষ তীর্থঙ্কর কে ছিলেন? আমরা সবাই জানি যে জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ এবং শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। এখানে আদিনাথের নামটাও দিয়েছে সাথে। পরের প্রশ্ন, পদ্মাবধ গ্রন্থের রচয়িতা কে? পদ্মাবধ গ্রন্থের রচয়িতা হচ্ছেন মালিক মোহাম্মদ জায়সি, তিনি লিখেছিলেন পদ্মাবধ গ্রন্থটি। হরিয়ুপিয়া কি? হরিয়ুপিয়া হচ্ছে ঋগ্বেদের উল্লেখ করা এক নদী বা শহরের নাম, হরিয়ুপিয়া। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম। এই প্রশ্নটাই এই বছর ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের এক্সামে এসেছিল। পরের প্রশ্ন দেখো, মহাবলীপুরম কারা প্রতিষ্ঠা করেছিলেন? মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন পল্লব রাজা নরসিংহ বর্মন। ঠিক আছে, এই প্রশ্নটাও অনেকবার রিসেন্টলি এক্সামে এসেছে। ত্রিপুরা রাজ্যের নামের উৎপত্তি কোন শব্দ থেকে? ত্রিপুরা রাজ্যের নামের উৎপত্তি হয়েছিল কিরাত ভূমি ত্রিপুরা, ও ত্রিপুরা শব্দ থেকে ত্রিপুরা ও তা থেকে পরে ত্রিপুরা হয়। ঠিক আছে। প্রাচীন আর্যদের আমলে ত্রিপুরা রাজ্যের নাম কি ছিল? প্রাচীন আর্যদের আমলে ত্রিপুরা রাজ্যের নাম ছিল সূক্ষ্মদেশ। আগরতলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আগরতলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আগরতলা শহরটি হাওড়া নদীর তীরে অবস্থিত। হাওড়া বলতে এটা কলকাতার হাওড়া নয়, কিন্তু হাওড়া বলে একটি নদী আছে যেটা আগরতলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। পরের প্রশ্ন, মাণিক্য উপাধি পাওয়ার আগে ত্রিপুরা রাজারা কোন উপাধি নিতেন? তারা উপাধি নিতেন ফা। পরের প্রশ্ন, ত্রিপুরা রাজবংশের আদি পুরুষ কে ছিলেন? ত্রিপুরা রাজবংশের আদি পুরুষ ছিলেন যাযাতি।
দ্বিতীয় পাঠান সুলতান গিয়াসউদ্দিন বলবন লক্ষণাবতীর, যেটা ব্যাকেটে গৌড় লেখা আছে দেখো, গৌড়ের মালিক তাতার খাঁর মৃত্যুর পর 1199 শতাব্দে কাকে লক্ষণাবতীর সিংহাসনে বসান? তিনি, এটার অ্যান্সার হচ্ছে কৃতদাস তুগলককে তিনি সিংহাসনে বসিয়েছিলেন। ত্রিপুরার কোন রাজা প্রথম ফা উপাধি ছেড়ে মাণিক্য উপাধি নেন? এটার অ্যান্সার হচ্ছে কুমার রত্ন ফা, তিনি এই উপাধিটি নিয়েছিলেন। এইগুলো জাস্ট রিডিং পড়বে। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1338 খ্রিস্টাব্দে কে সুলতান সেকেন্দর নাম নিয়ে বাংলার স্বাধীনতা পতাকা ওড়ান? এটা নাম হচ্ছে মালিক ফকির উদ্দিন। 1338 খ্রিস্টাব্দে সুলতান সেকেন্দার নামে বাংলায় স্বাধীনতা পতাকা ওড়ান। পরের প্রশ্ন দেখো, বাংলায় কোন পাঠান সুলতান 1347 খ্রিস্টাব্দে ত্রিপুরা আক্রমণ করেছিলেন? এটি অ্যান্সার হচ্ছে পাঠান সুলতান শামস উদ্দিন আবুল মুজাফফর ইলিয়াস শাহ, তিনি আক্রমণ করেছিলেন ত্রিপুরা। এইটা জাস্ট রিডিং পড়ে নেবে, এটা অত ইম্পর্টেন্ট না, ত্রিপুরা রিলেটেড যেসব প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আরাকান রাজ্যের ইতিহাসে ত্রিপুরা কোন নামে পরিচিত? এটির অ্যান্সার হচ্ছে খুরতান। পরের প্রশ্ন দেখো, মুঘল সম্রাট শাহজাহান দ্বিতীয় পুত্র সুজা কোন যুদ্ধে ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুলমার কাছে পরাজিত হয়ে বাংলা ছেড়ে মুঙ্গেরের দুর্গে আশ্রয় নিয়েছিলেন? এটির অ্যান্সার হচ্ছে এলাহাবাদের 30 মাইল দূরে কিরগাঁর যুদ্ধে। তাহলে এলাহাবাদের কিরগাঁরের যুদ্ধে শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা তিনি ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুলমের কাছে পরাজিত হয়েছিলেন এবং সেখান থেকে বাংলা ছেড়ে তারা পালিয়ে গেছিলেন, নিয়ে মুঙ্গেরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। শ্রী চৈতন্যদেব গয়ার কার কাছে দীক্ষা নিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কালকে আমরা ডিসকাস করলাম। ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এই কোশ্চেনটা এসেছে, তোমরাও দেখেছো। কার আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল? তাহলে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল ধর্মপালের আমলে। কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতে আসেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চেঙ্গিস খাঁ ভারতে এসেছিলেন ইলতুৎমিশের রাজত্বকালে। বৈদিক যুগের উচ্চবর্ণের পুরুষদের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহকে কি বলা হতো? এই বিবাহকে বলা হতো অনুলোম। ঋগ্বেদের সবচেয়ে বেশি প্রশস্তি করা হয়েছিল কোন দেবতা? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে উষার সবথেকে বেশি প্রশস্তি করা হয়েছিল। এবং আজকে লাস্ট প্রশ্ন, স্বস্তিকা চিহ্নটি প্রথম কোন সভ্যতায় দেখা যায়? স্বস্তিকা চিহ্নটি প্রথম দেখা গেছিল সিন্ধু সভ্যতায়। ঠিক আছে, তাহলে আজকে টোটাল আমরা 50টি কোশ্চেন ডিসকাস করলাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো রিসেন্টলি বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলো এসছে। প্রথম থেকে লাস্ট অবধি সব পুরো ভিডিওটা দেখবে এবং তারপরে এটারও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যাদের যাদের দরকার। এই ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যদি মনে হয় কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল দিয়েছি অবশ্যই সেটা কমেন্ট করবে। এবং যারা আমার চ্যানেল নতুন তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পেতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।